যে মূল দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার সবার জন্য, ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা এসএফআই টিএসইউ প্রথম থেকে করে আসছিলাম, এটার বিরুদ্ধে গিয়ে এই সরকারের এই সিদ্ধান্ত। তো প্রথম থেকে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী করে আসছিলাম এবং কেন করে আসছিলাম, আজকে রেজাল্ট দেওয়ার পর আমাদের রাজ্যের বাসীও হয়তোবা এসএফআই টিএসইউ কেন এর বিরোধিতা করেছিল তার আজকে হয়তোবা তারাও বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক ক্যাটাগরির স্কুলগুলো তো যে স্কুলগুলো বিগত বামফ্রন্ট সরকারের আমলে অলরেডি ইনস্ট্রাকচার থেকে শুরু করে ডেভেলপমেন্টের দিক দিয়ে সব দিক দিয়ে উন্নতি করা হয়েছে, সে উন্নত স্কুলগুলোকেই সে 500 কোটি টাকা বাজেটের নাম দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। আমি যদি এক্সাম্পল বলি, আগরতলা শহরের শিশু বিহার বলুন, উমাকান্ত বলুন, তুলসীবতী বলুন, এডিসির এরিয়ার খুম্পুই একাডেমি বলুন, এরকম টপ স্কুলগুলোকে, যে স্কুলগুলোকে বিগত সরকারের আমলে অলরেডি ডেভেলপমেন্ট ছিল, এই স্কুলগুলোকেই আজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার রেজাল্টের ফলে আজকে এটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এটাই দাবি থাকবে, যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, অতি সত্ত্বর দপ্তর থেকে সুনির্দিষ্ট যাতে একটা বক্তব্য পেশ করা হোক। আমরা ওইখানে গিয়েছিলাম দপ্তর ডিপার্টমেন্টের কাছ থেকে, কিন্তু এখন অবধি তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের একটা সাংবাদিক সম্মেলন করে বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন অবধি পাইনি। সেটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো এটাই আমি রাখবো। আরেকটা বিষয় আমি এটা বলবো যে, আপনারা জানেন বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান থাকেন ডিস্ট্রিক্টের ডিএম। আমরা শুনতে পেয়েছি এই রেজাল্ট খারাপ হওয়ার পরে নাকি ওয়েস্টের ডিএম বিভিন্ন স্কুলের প্রিন্সিপালগুলোকে অনেক রকম অভিভাবকদের দ্বারা পিটিয়ে দেওয়ার হুমকি, কেন এরকম স্কুল রেজাল্ট খারাপ হয়েছে, এরকম অনেক কিছু কথা ওনারা বলছেন। যদি এরকম হয়ে থাকে আমাদের সংগঠনের তরফ থেকে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা জানাই। সন্দীপ, এখানে সুজিত রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। আমিও খুব সংক্ষিপ্তভাবেই বলবো, গত 6 বছরে বিজেপির শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রকমভাবে আক্রান্ত। স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বিজেপির শাসনে আক্রমণের মুখোমুখি হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা গুণগত শিক্ষার কথা বলেছিল এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থার উপর চালানো হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ধুঁকছে। টেট পাস করা শিক্ষিত বেকাররা বসে আছেন, তারা স্কুলে শিক্ষকতা করতে চান কিন্তু নিয়োগ হচ্ছে না ঠিকভাবে। তার সঙ্গে কলেজে অধ্যাপকদের সংকট রয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটা ভয়ঙ্কর আক্রমণ এই সময়ে সংঘটিত হচ্ছে। আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই বিজেপি সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছিল, প্রথম 100টি স্কুল, তারপর আরও 25টি স্কুলকে যুক্ত করা হয়েছে। আজকে রেজাল্টেই এই বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তা প্রমাণ মিলেছে। বিদ্যাজ্যোতি স্কুলের যদি এই অবস্থা হয়, যে স্কুলগুলিকে রাজ্য সরকার নিজেদের মডেল স্কুল বলে চিহ্নিত করার চেষ্টা করছে, তাহলে রাজ্যের গ্রামান্তরে মফস্বলে যে স্কুল রয়েছে, যেগুলি হয়তোবা রাজ্য সরকারের চোখে বিদ্যাজ্যোতির মতো গুরুত্বপূর্ণ ছিল না, সেই স্কুলগুলির কি অবস্থা সেটা সহজেই অনুমেয়। কাজেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এদের সময় থেকেই শিক্ষাক্ষেত্রে এরা বড় ধরনের পরিবর্তনের ঢাকঢোল পেটাচ্ছিল। তারপর শিক্ষামন্ত্রী বদল হয়েছে, এখন মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু শিক্ষা দপ্তরের কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয়নি। উল্টো শিক্ষা দপ্তর আরও বেশি ঘুমিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কখানা দপ্তর আছে, এগুলি গুণে শেষ করা যাবে না। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর উনি নিয়ে বসে আছেন, কিন্তু কাজকর্ম কতটা করতে পারছেন তা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এই অবস্থার মুখে দাঁড়িয়ে
আমরা এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্য একেবারে পেছনের সারিতে চলে গেছে। এবং এই কথা যখন মানুষ বলার চেষ্টা করছে তখন এটাকেও রাজনৈতিকভাবে এরা মোকাবিলা করার চেষ্টা করছে, রাস্তায় নামছে। কাজেই আমরা যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করি, শিক্ষার অবস্থা, স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা প্রতি মুহূর্তেই সোচ্চার ছিলাম। আগামী দিনেও আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক আছেন, টিওয়াইএফ এর রাজ্য সভাপতি আছেন, আমাদের আন্দোলনের পরিকল্পনার সম্পর্কে ওনারা অবগত করবেন। এসএফআই টিএসইউর তরফ থেকেও আমরা শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের শিক্ষা সংক্রান্ত তার সঙ্গে দুটা বিষয় নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলা। আমাদের ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আমি যা শুরুতেই বলতে চাই যে আমাদের রাজ্যে একটা কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে বিজেপির একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আনা হয়েছে, প্যাকেট বদল হয়েছে। একটা জুকার মুখ্যমন্ত্রী থেকে একজন প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানুষের সামনে হাজির করা হয়েছে। আমরা দেখছি এই যখন মুখ্যমন্ত্রীর এই গুণগত পরিবর্তন বড় করে প্রচার করা হচ্ছে, তখন এই প্রফেসর ডাক্তার মানিক সাহা যখন মুখ্যমন্ত্রী হলেন তার 2-2.5 বছরের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা সবচেয়ে বেশি বেহাল অবস্থা। হাসপাতালে গেলে ওষুধ নেই, হাসপাতালে গেলে রক্ত নেই, হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে গত কয়েক মাস আগে একজন মারা গেছেন। ডায়ালিসিস যারা করতে যাচ্ছেন, ডায়ালিসিসের জল নেই, প্রায়ই জল থাকে না। এই লোকসভা নির্বাচনের আগে ঘটা করে ডাকডুল পিটিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ব্যাপক উদযাপন করেছেন, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছি এই স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না। মানে উচ্চশিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে উচ্চ মাপের প্রতারণা করা যায়, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তা আমাদের করে দেখাচ্ছেন। টিবি রোগীর ওষুধ, যে ওষুধ গভর্নমেন্ট সাপ্লাই করে হাসপাতালের মধ্য দিয়ে 1 মাসের ওষুধ তাদের হাতে তুলে দেওয়া হয়। গত বেশ কয়েক মাস যাবৎ এই সংকট চলছে মারাত্মক, এবং এরকম অবস্থা চলছে যে হসপিটালে যারা কর্মরত স্বাস্থ্যকর্মী তারা কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না, তারা বাইরে কেউ বলছেন না। আমরা অনেকভাবেই স্বাস্থ্যকর্মী নানা হাসপাতালে জানার চেষ্টা করছি, তারা কেউ আমাদের সঙ্গে মুখ খুলেননি। কিন্তু আমরা যখন টিবি রোগে আক্রান্ত তাদের পরিবারের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন আমরা জানতে পারলাম যে এই প্রথম আমাদের রাজ্যে টিবি রোগে আক্রান্ত রোগীদের ওষুধের সংকট চলছে, তারা ঠিকভাবে ওষুধ পাচ্ছেন না। কোনো কোনো সময় 7 দিন, 3 দিন, 5 দিনের ওষুধ প্যাকেট করে কাগজে করে তাদের বাড়িতে ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধের সংকট চলছে। স্বাস্থ্য বিমা অচল, ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত স্বল্পতায় ভুগছে। কমরেড সন্দীপন সবচেয়ে বেশি উদাহরণ, যে আমাদের ছাত্র যুবদের রক্তদান শিবির আক্রান্ত হয়েছেন, মামলা হয়েছে, একাধিক ছাত্র যুবক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, রক্তদান শিবির করা যাবে না। তাদের নেতৃত্বে তখন শ্রদ্ধেয় মানিক শাহ হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, আর বিপ্লব কুমার দেব হচ্ছেন মুখ্যমন্ত্রী। ধারাবাহিক আক্রমণ, এই আক্রমণের ফল কি? আজকে রক্ত সংকট, বিরোধীরা ঘর থেকে বেরোতে পারছেন না। মানুষ ডায়ালিসিস রোগীরা হাসপাতালে গেলে ডায়ালিসিসের জলের জন্য সকালে যাচ্ছেন, সন্ধ্যায় ফিরছেন কাতরাতে কাতরাতে, তার ডায়ালিসিস হচ্ছে না। কখন? যখন ডক্টর প্রফেসর মানিক শাহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। আমরা দেখছি আমাদের রাজ্যের বেহাল পরিষেবা, জিবি হসপিটাল থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আইজিএম, সব জায়গায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তিনটার সংকট। যারা আছেন তারা পরিষেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না, কারণ তারাও মানুষ। যে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা আছেন সীমিত সংখ্যক, তারা কুলিয়ে উঠতে পারছেন না পরিষেবা দিয়ে। কিন্তু তার বাইরে হাজার হাজার নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী বেকার হয়ে রাজ্যে হন্য হয়ে ঘুরছেন, কোনো নিয়োগ নেই। হাসপাতাল, প্রতিটা হাসপাতালে এই সংকট তৈরি হচ্ছেন। এই সংকট রেখে স্বাস্থ্য পরিষেবা ডক্টর মানিক শাহ কী করে দিবেন আমরা জানি না, কিন্তু আমরা মনে করি এটা মানুষের সঙ্গে প্রতিদিন প্রতারণা করছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থা। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আমরা দেখেছি পত্রপত্রিকায় রাতের বেলা কি করে বিজেপির পতাকা হাতে নিয়ে যারা এই রাহাজানি করে, ছিনতাই করে, চুরি করেন, তারা কিভাবে মানুষকে আটকে ছিনতাই করছেন, প্রকাশ্য ভিডিও পর্যন্ত বেরিয়েছে। আমরা দেখছি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, তার দিনের পর দিন কেটে যাচ্ছেন, আসামি গ্রেপ্তার হচ্ছেন না।
আমরা দেখছি এনআইএ আমাদের রাজ্য ঘুমিয়ে থাকে, রাজ্যের পুলিশ রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থাকে ঘুমিয়ে রেখে এনআইএ আমাদের রাজ্যে এসে মানব পাচারকারী একের পর এক পান্ডা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং কোনো কোনো পান্ডার ছবি, মানব পাচারকারী যে পান্ডারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কারুর কারুর ছবি, বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি আছেন, সেলফি আছেন, বর্তমান বিজেপির সভাপতির সঙ্গে সেলফি আছেন। মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছেন। নেশাই পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সরকারিভাবে প্রতিটা ছোট বড় বাজারে মদের দোকানের লাইসেন্স হচ্ছে, আর এলাকার মাতব্বররা তারা এলাকার গলিতে গলিতে নেশার সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন। যুবতী মহিলাদের উপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ বাড়ছে। চুরি ছিনতাই যেন আমাদের রাজ্যের একটা অলঙ্কারে পরিণত হয়েছে। বিদেশি পর্যটকরা এসে চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছেন। তারা বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের সব ছিনিয়ে নিয়ে গেছেন। এরকম অবস্থায় গোটা রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এক নেশা কারবারি, মাফিয়া আর সমাজদ্রোহী তারা গোটা রাজ্যটা দাপিয়ে বেড়াচ্ছে। কোনো লাগাম এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, কোনো লাগাম টানতে পারছেন না। আমরা তাই দেখছি। শুধুমাত্র তা না, উন্নয়নের আমরা দেখছি যুব বেকারের কর্মসংস্থানের প্রশ্নে সম্পূর্ণভাবে ব্যর্থ। পিআই এর আগে তো সুশান্ত চৌধুরী আর রতনলাল নাথ, দুই মন্ত্রী এক টানা করে পালা করে সাংবাদিক সম্মেলন করতেন, একজন বাংলাতে আর একজন ইংরেজিতে। আর মানুষ মনে করতেন এত শূন্য পদ পূরণ হচ্ছে, ইংরেজিতে একজন করে বলতেন আর একজন বাংলাতে পরের দিন বলতেন। পিআই এর নিয়োগের জন্য আমার ধারণা 50 থেকে 60টা প্রেসমিট আমাদের রাজ্যের মহাকরণে বসে রাজ্যের মন্ত্রীরা বলছেন কালকে পরশু এই সেই পিআই নিয়োগ হবে। এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ নেই। ইঞ্জিনিয়ার নিয়োগ লাস্ট 2016 সালে হয়েছিল। 2016 সালের পর 2024 সাল, এই বিশাল সময়ের মধ্যে রাজ্যে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি। এবং তারা এরকমভাবে নোটিফিকেশন করেন, পরীক্ষা নেই যেন তা মামলা হয়, তারপর নোটিফিকেশন বাতিল হয়। ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে বারবার তা করছেন। আমরা দেখছি জেআরবিটি নিয়োগের প্রশ্নে গোটা করে মন্ত্রীরা বহিরাজ্যের নিয়োগের যারা পাবেন তাদেরকে দেওয়ার জন্য গোটা করে কয়েকটা করেছেন, তারপর জেআরবিটির বাকি যেখানে নিয়োগ হয়নি সেই নিয়োগটা সম্পূর্ণভাবে আটকে রেখেছেন। জিআরএসের 2019 সালের আগস্ট মাসের 8 তারিখ নোটিফিকেশন জারি করেছেন। 2019 সালের আগস্ট মাসের 8 তারিখ, আজ হচ্ছেন মে মাস চলছে 2024-এর। এই দীর্ঘ সময় 1962টা পোস্ট, 1962টা পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। লক্ষাধিক ছেলে মেয়ে নিজের পকেটের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছেন। এডমিটটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন জিআরএস এর এখন পর্যন্ত নিয়োগ হয়নি। এই যে চলছে, বেকারদের নিয়োগ বন্ধ, শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা তলানিতে। আমাদের বক্তব্য হচ্ছে এই যে মেধাকে বিনষ্ট করে দিয়ে নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন, এর বিরুদ্ধে আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সমস্ত অংশে মানুষের কাছে আহ্বান হচ্ছে আমাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসুন, এগিয়ে আসুন। রাজ্য, সমাজ, আমাদের মেধা, আমাদের মনন, এই সবটাকে ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, লড়াইয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যটাকে, আমাদের শিক্ষাটাকে, আমাদের মেধাকে আমাদের বাঁচানোর জন্য এই লড়াই আমরা করছি, এই লড়াই আপনাদের এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমরা জানতে চাই, এই যে ছাত্র আন্দোলনের নেতারা বললেন শিক্ষার এই হাল, আমাদের নিয়োগ বেকাররা পাচ্ছেন না, সম্পূর্ণ বন্ধ। চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী, তখন যখন স্বাস্থ্যের এই অবস্থা, অক্সিজেন, ঔষধ, জল, রক্ত কোনো কিছুই হাসপাতালে নেই, চিকিৎসক নেই, ডাক্তার নেই, এই যখন হাল, আইন শৃঙ্খলা যখন সম্পূর্ণ তলানিতে, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, যেহেতু তিনি বিজেপি প্রচার করছেন উচ্চশিক্ষিত, হ্যাঁ উচ্চশিক্ষিত একজন ডাক্তার মুখ্যমন্ত্রী, এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তিনি কি মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন? আমাদের জিজ্ঞাসা হচ্ছে, যদি নাই করেন তিনি কি দায়িত্ব নিয়ে এই ব্যর্থতাকে আরও বেশি সম্প্রসারিত করে রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন? মানুষ কিন্তু তার জন্য ওনাকে ভোট দেয়নি। আমরা মনে করি তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ, এই ব্যর্থতার দায় তিনি স্বীকার করবেন এবং স্বীকার করে নিশ্চয়ই
এই দায় স্বীকার করে তিনি দ্রুত মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করবেন। আমরা পদত্যাগ দাবি করছি না, কারণ মানুষ ম্যান্ডেট দিয়েছেন, তো উনাকে এই ম্যান্ডেটের প্রশ্নে উনার হিসাব উনি করে এই যেন মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করবেন কিনা তার জন্য রাজ্যের মানুষকে জানাই। এই প্রশ্নটা আমরা রাখছি। টিআইএফ এর জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলবেন। সাংবাদিক বন্ধুদেরকে আমার সংগঠন টিআইএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। প্রথমে আমি একটা জিনিস বলতে চাই কি, বর্তমান যে সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সুশাসনের কথা বলে, এবং কিছুদিন আগে সরকার এর যে দল বিজেপি দল রাস্তায় বেরিয়েছে। গত পরশুদিন আমরা দেখেছি রাস্তায় বেরিয়ে বলছে কি বিরোধী বামপন্থীরা ওদের অপপ্রচার করছে। তো যা জিনিস ঘটছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রান্তে প্রান্তে তার কিছুটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি, তার পাশাপাশি কর্মসংস্থান এবং কিছু ব্যাপারে এখানে বলব। প্রথমত আমাদের ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ এর ট্রাইবেল ইউথ ফেডারেশনের প্রতিনিধিরা কমরেড রাধাচরণ দেববর্মার নেতৃত্বে ছামনু ব্লকে যান, গিয়ে দেখেন এখানে ম্যালেরিয়া আক্রান্ত দুইটা পরিবারের সাথে দেখা করে। প্রথমত একজন মহিলা মারা গেছেন যিনি মধ্যবয়স্ক, তারপর পরই পাশেরই গ্রামে 2 কিলো গ্রাম এরিয়ার নাম 16 বছরের এক যুবক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং সেই মারা যাওয়ার ক্ষেত্রে লক্ষিত করা হচ্ছে কি পুরোপুরি সরকারের নিষ্ক্রিয়তা, গাফিলতির কারণে ওই এরিয়াতে সারা যে বসতি আছে এখানে ম্যালেরিয়ার ব্যাপক আক্রমণ। ওইখানে ওষুধের যে মাত্রা এবং সরকারি ডাক্তারের পরিষেবা যা প্রদান করা দরকার, একটুকু বর্তমান সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। আমরা দেখেছি আমাদের রাজ্যের ওই পাশের যে 2 কিলো গ্রামের পরেই 3 কিলো এরিয়া একটা শুরু হয়। ওই এরিয়াতে কর্ণ বাসু ত্রিপুরা 26 বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে মানে বিদ্যুতের আঘাতে প্রাণ হারায়, এবং সরকারের এই খবর পাওয়ার পরও কোনো হেলদোল নেই, কোনো অবস্থান ওরা নিতে পারেনি সরকারিগতভাবে। আমরা দেখেছি রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে যায় এবং কপিনবন্দি দিয়ে ফিরে আসে। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যটুকু করে না। তিপ্রামথা দল, যে দলটি তিপ্রাসাদের কথা বলে সবসময়, তিপ্রাসাদের উন্নতির কথা বলে, যখন তিপ্রাসারা আক্রান্ত হয় তাদের পক্ষে দাঁড়াতে আমরা দেখি না। বর্তমান পরিস্থিতিতে তিপ্রামথা সরকারে আছে এবং এই যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি নিয়ে একটাও আলাপ করছে না সরকারের কাছে, এইগুলি নিয়ে কোনো আলাপ করছে না। তার পাশাপাশি আমরা দেখেছি এই যে দীপরাজ দেববর্মার ফ্যামিলি কাছে আমরা গেছিলাম। বহিরাজ্যে সরকারি গাফিলতির কারণে গিয়ে আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার পরিবারের প্রতিও সরকারের কোনো দায়বদ্ধতা নেই আমরা লক্ষ্য করছি, এবং সরকার নিষ্ক্রিয়। এই যে অবস্থাগুলি চলছে বেকার যুবকদের সাথে, এই অবস্থাগুলির আজ ত্রিপুরা সুশাসনের পুরা একদম ছবি মানুষের কাছে আমরা তুলে ধরলাম টিওয়াইএফগতভাবে। ত্রিপুরা রাজ্যের যে আনএমপ্লয়মেন্ট রেট 7.6% আনএমপ্লয়মেন্ট রেট, এবং ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের ভিতরে 1 নাম্বার ত্রিপুরা রাজ্য আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। এই ত্রিপুরা রাজ্যে বর্তমান অবস্থাগতভাবে আমরা দেখেছি প্রায় 30,000 শূন্যপদ খালি আছে বিভিন্ন সরকারি দপ্তরে, পুলিশ দপ্তর, ফায়ার সার্ভিস, ইলেকট্রিসিটি, হেলথ, স্বাস্থ্যর ভিতরে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, এইগুলি সব দপ্তরে শূন্যপদ খালি আছে। কিন্তু সরকার পক্ষ থেকে এই বেকারদেরকে চাকরি পাইয়ে দেওয়া বা জুগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা দেখেছি কি জেআরবিটির যে
পরীক্ষা হয়েছে, পরীক্ষার্থীরা রেজাল্টের জন্যে হাই হাই করে ঘুরছে এবং সেই রেজাল্টের কোনো সরকারের পক্ষ থেকে কোনো রেজাল্ট ঘোষণা করছে না। তাই আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে দাবি জানাচ্ছি, সরকার যে কর্তৃপক্ষরা আছে ওরা যেমন অবিলম্বেই এই জেআরবিটির যে গ্রুপ ডি যে পরীক্ষা নিয়েছিল ওই পরীক্ষার অবিলম্বেই যেমন রেজাল্ট ঘোষণা করে। তার পাশাপাশি আমরা দেখেছি আমাদের রাজ্যের যে দল যার নাম তিপ্রা মথা, ওর উত্থান হয়েছিল মাধববাড়ির সিএএ আন্দোলন করতে গিয়ে। সারা দেশে সিএএ এর সার্কুলার জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কি দেশের প্রান্তে প্রান্তে রাজ্যে রাজ্যে যেমন সিএএ চালু করে। যেই মথা তার উৎপত্তি হয়েছে সিএএ বিরোধিতা করে, দেখা যাচ্ছে এই মথার সুপ্রিমো এবং তার দলের নেতৃত্বরা এই সিএএ নিয়ে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষকে স্পষ্টীকরণ দিচ্ছে না। আমরা টিওআইএফ এবং অন্যান্য বামপন্থী সংগঠন এই সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি এবং সিএএ এর বিরুদ্ধে আমরা এখনো দাঁড়িয়ে আছি। মথার নেতৃত্বরা জানা ওদের ব্যক্তিগত বা ওদের দলগত কি অবস্থান এই সিএএ সম্বন্ধে। আপনাদের মারফতে আমরা এই জানাতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। একটা ঘোষণা আছে, আগামী 21 থেকে 24-এ আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 21 থেকে 24শে মে সারা রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে অবনতি, বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে সরব হব। মিছিল, ডেপুটেশন, সভা ইত্যাদি সংগঠিত করা হবে এবং আগামীকালকে বিকাল 5টায় আমরা আগরতলা ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হব। আগরতলা শহরে আমরা মিছিল ও সভা সংগঠিত করব। এই কর্মসূচিগুলিতে আপনাদের সাংবাদিক বন্ধুদের সাহায্য সহযোগিতা আমরা প্রার্থনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে, রাজ্যের ছাত্র যুবদের এই কর্মসূচিগুলিতে ব্যাপক হারে সমবেত হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।